সিনেমা বা নাটক যে কারণেই আপনি চিত্রনাট্য লিখতে যান না কেন, সেখানে যেমন প্রধান চরিত্র থাকে ঠিক তেমনি কিছু অপ্রধান চরিত্র থাকে। প্রধান চরিত্র এবং অপ্রধান চরিত্র কোনোটাই কিন্তু অকারণে কোনো চিত্রনাট্যে বা গল্পে বা সিনেমায় আসবে না। এখন প্রধান চরিত্রের সুবিধাটা হলো যে আপনি যখন প্রথম গল্পটা ভেবেছেন, এটার যে প্লট, সেইখানে সমস্ত কিছু প্রধান চরিত্রকে কেন্দ্র করেই আবর্তিত হচ্ছে। অর্থাৎ কোথা থেকে প্রধান চরিত্র শুরু হয়েছিল এবং এই গল্পের শেষে বা সিনেমার শেষে গিয়ে সে কোথায় পৌঁছাবে সেইটা আপনি জানেন। সেই অনুযায়ী কাহিনী পরিবর্তিত হয়, সেই অনুযায়ী আপনি একটার পর একটা ঘটনা সাজাতে থাকেন। এইবার অপ্রধান চরিত্রগুলো কেন আসে? অপ্রধান চরিত্রগুলোকে কেন্দ্র করে কিছু তৈরি হয় না, এগুলোকে আমরা কোনো না কোনো প্রয়োজনে গল্পে বা চিত্রনাট্যে হাজির করি। অপ্রধান চরিত্রগুলো আসে এই প্রধান চরিত্রকে আমরা যেখানে নিয়ে যেতে চাই, গল্পটাকে যেখানে আমরা পৌঁছে দিতে চাই, প্লট আমাদের কাছে যা দাবি করে সেইটাকে সম্পূর্ণ করার জন্য। আমরা এর আগে যেমন মেঘে ঢাকা তারা নিয়ে কথা বলেছি, মেঘে ঢাকা তারায় প্রধান চরিত্র আছে, কিছু অপ্রধান চরিত্র আছে। নিতা এখানকার অন্যতম প্রধান চরিত্র। নিতা কি করবেন, নিতা কোথায় পৌঁছাবেন, এইটা নির্ধারিত। নিতাকে আমরা কিভাবে দেখতে চাই, নিতার ব্যক্তিত্ব কি, এই সমস্ত কিছু একদম নির্দিষ্ট, যেটাই ঘটবে। এইবার নিতাকে সম্পূর্ণ করার জন্য, মেঘে ঢাকা তারার গল্পকে, প্লটকে সম্পূর্ণ করার জন্য, এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেকগুলো অপ্রধান চরিত্র এখানে আসবে। আমরা যদি একটা অপ্রধান চরিত্রের কথা বলি, যেমন সনৎ। সনৎ এখানে এসেছে বেশ কিছু কারণে। একটা প্রধান কারণ হলো কন্ট্রাস্ট তৈরি। আমরা যদি দেখতে থাকি যে নিতা ব্যক্তিত্ববান, অন্য একটা চরিত্র খুব ভালো, শঙ্করকে আমরা একটা ইতিবাচক চরিত্র হিসেবে পাবো, সেই জায়গায় যদি একটা কন্ট্রাস্ট তৈরি করা না যায়, তাহলে এই চরিত্রগুলোকে আপনি দেখতে পাবেন না। একটা সাদৃশ্য এবং বৈসাদৃশ্য, একটা মিল এবং তফাৎ, এইরকম ব্যবস্থাপনার ভেতর দিয়ে আসলে চিত্রনাট্যে চরিত্রগুলোকে আমরা যেভাবে দেখাতে চাই, বিশেষত প্রধান চরিত্রকে যেভাবে দেখাতে চাই, সেভাবে দেখাতে সমর্থ হই। মেঘে ঢাকা তারায় নিতার একটা ব্যক্তিত্ব আছে। এখন সেই ব্যক্তিত্ব, নিতা অন্যের সাথে যে আচরণ করছে, যে ধরনের কার্যক্রমের ভেতর দেশে যাচ্ছে, বিভিন্ন জায়গায় যে ভূমিকা পালন করছে, এই সমস্ত কিছুর ভেতর দিয়ে আমরা বুঝি, টের পাই এবং আমাদের ভেতর নিতা সম্পর্কে একটা ধারণা জন্মায় যে এটা নিতার ব্যক্তিত্ব, নিতা এইরকম। ধরে নিচ্ছি যে নিতা যে পজিটিভ ক্যারেক্টার, ইতিবাচক চরিত্র, বা তার চরিত্র সম্পর্কে খুব ভালো একটা ধারণা, একটা মহান ধারণা যে আমাদের ভেতর জন্মাবে, সেইটা কিন্তু তার কার্যক্রমের ভেতর দিয়ে, তার সংলাপের ভেতর দিয়ে আসছে। কিন্তু সবকিছু নিতার কার্যক্রম, নিতার সংলাপ দিয়ে যদি আমি বুঝতে চাই, তাহলে এটা সম্পূর্ণ হবে না। কেননা আমি যে দর্শক, সে কিন্তু একরকম নই, আমি নানান রকম। কাজেই নিতাকে ডিরেক্টর বা নির্মাতা যে ব্যক্তিত্ব নিয়ে আমাদের সামনে হাজির করছেন, সেটা যেমন তার দৃষ্টিভঙ্গি, তার নির্মাণ, একই সাথে আবার আমার কতটা গ্রহণ করার ক্ষমতা আছে তার উপরেও নির্ভর করবে যে নিতাকে আমি কিভাবে গ্রহণ করব। কিন্তু নির্মাতা যদি চান যে না, নিতাকে আমি শক্তিশালী রূপে, মহান রূপে, খুব ইতিবাচক রূপে দেখাতে চাই, প্রতিষ্ঠিত করতে চাই, দর্শকের মনে সেই ছাপটা ফেলতে চাই, তাহলে অন্য চরিত্রের আশ্রয় নিতে হবে। সেই অন্য চরিত্রগুলো হলো অপ্রধান চরিত্র। সনৎ এক অর্থে নিতার সাথে প্রতারণা করেছে, সেটা নিয়ে অবশ্যই আমাদের মনে ক্ষোভ জন্মায়, দুঃখ জন্মায় যে সনৎ কাজটা ঠিক করে নাই। এই সনতই গল্পের একটা পর্যায়ে গিয়ে, সিনেমার শেষের দিকে গিয়ে বলছে যে নিতা তুমি একদম পরিষ্কার হয়ে গেছো। তার ভেতর আক্ষেপ তৈরি হচ্ছে, তার ভেতর অনুশোচনা তৈরি হচ্ছে।
তো যে ব্যক্তি নিতার সাথে এক ধরনের বিদ্বেষমূলক আচরণ করলো, প্রতারণামূলক আচরণ করলো, সেই ব্যক্তি আবার নিতার ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের কাছে একটা বার্তা দিচ্ছে, একটা কথা বলছে, তার সংলাপের মাধ্যমে আমাদেরকে একটা তথ্য জানাচ্ছে, তার একটা মনোভাব জানাচ্ছে। তো আমরা নিতা সম্পর্কে তো একরকম ভাবি, কিন্তু অন্য চরিত্রের মুখ দিয়ে যখন নিতা সম্পর্কে একটা স্টেটমেন্ট আমাদের সামনে আসে, তখন আমাদের এই ধারণাটা জোরালো হয়, একটা খুব নিটোল জায়গা পায়। মানে আমরা নিতার সম্পর্কে সেই ধারণা থেকে আসলে আর সরি না, শুধু তার কার্যক্রম দিয়ে বা তার কথা দিয়ে, নিতারই সংলাপ দিয়ে নিতাকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তাহলে সেই বোঝার মধ্যে কিছু দোটানা থেকে যেতে পারে, যেটা যখন অন্য চরিত্র তার কোনো বক্তব্য দিয়ে একদম সরাসরি আমাদের কাছে বলে দেয়, সেই জায়গা থেকে আমরা সহজে আর সরতে পারি না। তখন ডিরেক্টর বা নির্মাতা যা আমাদেরকে বলতে চাইছেন সেইটাতে আমরা আরো বেশি স্থির থাকতে পারি, অর্থাৎ তার বোঝানোটা আরো বেশি পাকাপোক্ত হয়। অপ্রধান চরিত্র দিয়ে কন্ট্রাস্ট তৈরি করার যে ব্যাপারটা, সেটা কিন্তু আমরা আবার দেখি মন্টুর মাধ্যমে, আমরা দেখি গীতার মাধ্যমে। গীতা তো একদমই বৈপরীত্য নিয়ে এসেছে এবং একদমই বিপরীত ধরনের চরিত্র হিসেবে গীতা এসেছে বলে আমরা কিন্তু নিতাকে, শঙ্করকে আরো স্পষ্ট করে দেখতে পাই। তাদের চরিত্রটা যেমন ভাবে আসলে আমাদের মনে তারা প্রধান ইতিবাচক চরিত্র হিসেবে স্থাপিত হবে, সেই জায়গাটা কিন্তু সুন্দরভাবে আসে আমাদের সামনে। একটা চরিত্র নিয়ে কথা না বললেই নয়, সেটা হলো বংশী দত্তের চরিত্র। বংশী দত্তকে আমরা খুব টুকরো টুকরো জায়গায় দেখি, নিতার সাথে কথা বলতে দেখি, শঙ্করের সাথে কথা বলতে দেখি। এর মধ্যে বংশী দত্তের কথাগুলো অনেকটা স্বগতোক্তির মতো। বংশী দত্ত বলে যাচ্ছে, তার মনে কিছু কথা আছে, তার একটা পারসেপশন আছে। তো বংশী দত্ত এখানকার একটা অপ্রধান চরিত্র। বংশী দত্তের আসলে কেন প্রয়োজন? কিছু প্রয়োজন আছে গল্পকে এস্টাবলিশ করার জন্য। সেটা হলো যে নিতাদের অর্থনৈতিক অবস্থা কি, নিতারা কি ধরনের সংগ্রামের ভিতর দিয়ে যাচ্ছে, অর্থনৈতিক অবস্থা কি, সেটা বোঝানোর জন্য কিন্তু বংশী দত্তের চরিত্রটা খুব জরুরি। কিন্তু বংশী দত্তের আরো একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, সেটা হলো নিতা সম্পর্কে তার মনোভাব। দেখেন, বংশী দত্ত এখানে নিতার পরিবারের কেউ না। নিতার পরিবার এবং পরিবারের সাথে সম্পর্কিত যারা আছে, সনদ সহ, তারা কিন্তু যখন কোনো কথা বলছে সেটার সাথে তাদের একটা স্বার্থ সংশ্লিষ্টতা থাকে। নিতার মা যখন কোনো কিছু বলছে নিতা সম্পর্কে, তখন কিন্তু সেই বক্তব্যটা নিতা তাকে কতটা লাভজনক অবস্থায় রাখছে সেটার উপর নির্ভর করে পাল্টে পাল্টে যাচ্ছে। নিতা যখন অর্থ খরচ করছে তখন নিতার মায়ের একটা রাগ জন্মাচ্ছে, কিন্তু সেই নিতাই যখন একটা বড় অঙ্কের টাকা তার মায়ের হাতে তুলে দেয়, তখন আবার তার মায়ের কথা বদলে যায়। শঙ্করকে সে সবসময় এক ধরনের দোষারোপ করে এসেছে, বকা দিয়েছে বা তার সম্পর্কে মন্দ কথা বলেছে, কিন্তু এই শঙ্কর যখন অনেক অর্থের অধিকারী হয়, যখন সুনাম নিয়ে বাড়িতে ফেরত আসে, তখন কিন্তু এই নিতার মায়ের মনোভাব পাল্টে যাচ্ছে শঙ্করের প্রতি। একই কথা সত্য গীতার ক্ষেত্রে, মন্টুর ক্ষেত্রে, সনতের ক্ষেত্রে, যে তারা তাদের স্বার্থ অনুযায়ী নিজেদের অবস্থানগুলো এবং বক্তব্যগুলো পরিবর্তন করছে, তাদের কথাগুলো পরিবর্তিত হচ্ছে। শঙ্কর এবং নিতার বাবা, এই দুজন মানুষের নিতার প্রতি ভালোবাসা খুব খাঁটি, কিন্তু তার সত্ত্বেও তারা কিন্তু সবসময় একই রকমের কথা বলছে না, এবং তাদের কথার ভেতর আবেগ প্রসূত ব্যাপার তো আছেই। এছাড়া তারাও কিন্তু একটা সংগ্রামের ভিতর আছে, সেই অনুযায়ী নিতাকে তারা কি চোখে দেখবে বা কোন অবস্থান থেকে একটা কথা বলবে, সেই জায়গাটা কিছু হলেও বদলায়। বংশী দত্ত একদমই নিরপেক্ষ একটা অবস্থানে আছে। সে পরিবারের কেউ না, সে দেখছে সম্পূর্ণ ভিন্ন একটা জায়গা থেকে, যেখান থেকে নিতা একদম একজন ব্যক্তি, সে কি কাজ করছে, তার সংগ্রাম,
সে যে ভীষণ কষ্ট সহিষ্ণু, সে তার পরিবারের জন্য কেমন করে নিবেদিত প্রাণ হয়ে কাজ করছে, সেই সমস্ত কিছু আসলে একটা নিরপেক্ষ অবস্থান থেকে যিনি দেখছেন তিনি হচ্ছেন বংশী দত্ত। ফলে বংশী দত্ত যখন নিতার সম্পর্কে কোনো কথা বলছে ওইটা একদমই কোনো রকম পক্ষপাতিত্বহীন। সেই কথাগুলো নিতার চরিত্রকে বোঝার জন্য বা নিতার চরিত্র সম্পর্কে কোনো পারসেপশনে পৌঁছানোর জন্য সবচেয়ে জরুরি কথা হিসেবে এবং সবচেয়ে কার্যকরী কথা হিসেবে কাজ করে মেঘে ঢাকা তারা সিনেমায়। কাজেই বুঝতেই পারছেন যে গল্পের প্রয়োজনে প্রধান চরিত্রকেও আমরা আনি, অপ্রধান চরিত্রকেও আনি। প্রধান চরিত্রের ক্ষেত্রে একটা ব্যাপার হলো যে একদম প্লট কেন্দ্র করে এরা আসেন, এদেরকে কেন্দ্র করেই গল্প আবর্তিত হয় এবং প্লটের বিভিন্ন প্রয়োজনে, গল্পের বিভিন্ন প্রয়োজনে কাহিনীকে এগিয়ে নিতে এবং প্রধান চরিত্রকে সহায়তা করতে আমরা অপ্রধান চরিত্রগুলোকে আনি। এখন প্রয়োজনে অবশ্যই আমাদেরকে আনতে হবে এবং এটাও মনে রাখতে হবে যে অপ্রয়োজনে আনা যাবে না। তার চেয়েও বড় একটা কথা আমাদের মনে রাখতে হবে যে আমরা যখন কোনো গল্প শুরু করি, চিত্রনাট্য শুরু করি, তখন আসলে আমরা অনেকগুলো সুতো মেলে দিয়ে বসি, সুতোগুলো আস্তে আস্তে ছাড়তে শুরু করি এবং যখন এই গল্পটা এগিয়ে যায়, চিত্রনাট্য এগিয়ে যায়, তখন কিন্তু এটার যে কারুকাজ শেষ হতে হতে একদম শেষে গিয়ে আমাদেরকে একটা নিটোল অবস্থানে পৌঁছাতে হয়। অর্থাৎ একটা গল্প শেষ হলো, একটা চিত্রনাট্য শেষ হলো, একটা সিনেমা শেষ হলো, শেষে যেন মনে হয় না যে ইউনিটি থাকছে না, জোড়াটা ঠিক মতো লাগলো না, সেটা যেন না মনে হয়। কাজেই কোনো অপ্রধান চরিত্র তৈরি করার সময়, কোনো সাবপ্লট তৈরি করার সময় আমরা যেন এই বিষয়টা মাথায় রাখি যে যেমন করে একটা নতুন সুতো আমি তৈরি করলাম, এটা যেন শেষে গিয়ে আমি জোড়া লাগাতে পারি। এবং আমি আগেও বলেছি, আবারও বলছি যে প্রত্যেকটা নতুন পদক্ষেপ নেয়ার সময়, সেটা একটা নতুন চরিত্র হোক, নতুন একটা ঘটনা হোক, একটা বিষয় বারবার আমাদের মাথায় রাখতে হবে যে এটা আমি কি কারণে করছি, আমার প্রয়োজনটা কি, এটা এখানে অপরিহার্য কিনা।